আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের গ্রুপে হারুন স্যার একটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করেছে, তোমরা সেটা সবাই ডাউনলোড করেছো? জি মিস। জি ম্যাম। তাহলে দেখো, আমরা এতদিন লাগাই যে দ্বিতীয় অধ্যায় পড়ছি, এবং আমি বলছিলাম যে আজকে দ্বিতীয় অধ্যায়ের উপর পরীক্ষা নিব, দ্বিতীয় অধ্যায় কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই চ্যাপ্টার নাই ম্যাম, দ্বিতীয় অধ্যায় নাই। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় দেয়ই নেই। তো আমাদের আজকে তৃতীয় অধ্যায় শুরু করব আমি। তৃতীয় অধ্যায় শুরুতে একদম তোমাদের বইয়ের শুরুতে হচ্ছে 1858 সালের আইন। দেখো, শুধু যে অধ্যায় বাদ দেওয়া হয়েছে তা না, তোমাদের কিন্তু অনেক টপিকও বাদ দেওয়া হবে ভিতরে ভিতরে। তার জন্য ওই জিনিসটা সংরক্ষণ করা লাগবে। টপিক ধরে ধরে আমরা পড়বো। আচ্ছা, আমি তোমাদের সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি, আমি টাইমলি আসতে পারি নাই। 11টার দিকে কারেন্টও ছিল না, মোবাইলে ডাটাও ছিল না যে আমি তোমাদেরকে ইনফর্ম করব। আচ্ছা দেখো, 1858 সালের ভারত শাসন আইন। আগে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছিলাম, এ যুদ্ধ জাতীয় নেতৃত্বের অভাব সহ নানা কারণে ব্যর্থ হলেও ব্রিটিশ শাসনের ভিত নড়বড়ে হয়ে যায়। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এই মহাবিদ্রোহের পর সুদূর প্রসারী প্রভাব ফেলে। এই মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পারে যে ভারতবর্ষের ন্যায় এত বড় একটি রাষ্ট্রের শাসন করার ভার একটি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া যায় না। এই উপলব্ধি থেকেই 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া ঘোষণায় ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার নিজ হস্তে গ্রহণ করে। মহারানীর এই ঘোষণার প্রায় 100 বছর মহারানীর এই ঘোষণাতে প্রায় 100 বছরের কোম্পানির দুঃশাসনের অবসান ঘটে। ইন্ডিয়া অ্যাক্ট 1858 ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ইন্ডিয়া অ্যাক্ট 1858 ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং এর বদলে সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ ফল। যদিও বিপ্লব ব্যর্থ হয়, তথাপি এটি ভারতের ঔপনিবেশিক প্রশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনয়ন করতে সক্ষম হয়। এই বিপ্লবের ঠিক অব্যবহিত পরেই পার্লামেন্টে ভারতীয় প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে। 1858 সালের 2রা আগস্ট পার্লামেন্ট ইন্ডিয়া অ্যাক্ট আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের পরিসমাপ্তি ঘটিয়ে রাজশাসন প্রতিষ্ঠা করে। এই আইন বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টর এই দ্বৈত শাসনের অবসান ঘটায়। আমরা এখন এর বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্যগুলো তোমাদের বইয়ে দেওয়া নাই, তারপর তোমাদের লাগতে পারে, কারণ তুমি একটা আইন জানবা কিন্তু আইনের বৈশিষ্ট্যগুলো জানবা না, তা তো হয় না।
এই আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে ব্রিটিশ সরকার সম্পর্কিত কতগুলো বৈশিষ্ট্য আর ভারত সরকার সম্পর্কিত কতগুলো বৈশিষ্ট্য। ব্রিটিশ সরকার সম্পর্কিত প্রধান যে ধারাটি ছিল সেটা হচ্ছে ব্রিটিশ রাজ কর্তৃক ভারতের শাসন ক্ষমতাটা গ্রহণ করা। এই আইনে ভারত শাসন ক্ষমতা কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজের হাতে অর্পিত হয়। এভাবে ব্রিটিশ ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে এবং রাজ প্রতিষ্ঠানের প্রত্যক্ষ শাসনের যুগ শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হওয়ার পরিণতি হিসেবে এর সম্পত্তিও রাজ প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করতে হয়। দ্বিতীয়ত, ব্রিটিশ রাজ কর্তৃক সামরিক দায়িত্ব গ্রহণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থল ও নৌবাহিনী সৈন্যদের ব্রিটিশ রাজের নিকট হস্তান্তর করা হয়, ব্রিটিশ রাজই তাদের পরিচালিত করে। তৃতীয়ত, নিয়ন্ত্রণকারী পরিষদ বা ডিরেক্টর সভা বিলুপ্ত করা হয়। এই আইনে আগে যে নিয়ন্ত্রণ পরিষদ বা বোর্ড অফ কন্ট্রোল এবং বোর্ড অফ ডাইরেক্টর ছিল এই দুটা বিলুপ্ত করা হয় এবং উভয় পরিষদের ক্ষমতা ভারত সচিব এবং ভারতীয় পরিষদ বা কাউন্সিলের হাতে তুলে দেওয়া হয়। ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়। আইনের মাধ্যমে সর্বপ্রথম ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়। তিনি মূলত ভারত সরকারের কার্যাবলী পরিদর্শন করবে, পর্যবেক্ষণ করবে, নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্পণ করা হয়। ভারত সচিব হবেন ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য। সব বিষয়ে দ্বারা ভারত সচিবকে পার্লামেন্টের নিকট দায়ী থাকার ব্যবস্থা করা হয়। 5 হচ্ছে পার্লামেন্টের আন্ডার সেক্রেটারি পদ সৃষ্টি করা। আইন প্রণয়ন বিষয়ে ভারত সচিবকে সাহায্য করবার জন্য একজন পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এর পদও সৃষ্টি করা হয়। যদি ভারত সচিবের কমন সভার অধিবেশন যোগদান করতেন তাহলে পার্লামেন্টের অপরকক্ষে পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি তার প্রতিনিধিত্ব করতেন। ভারতীয় গণপরিষদ বা কাউন্সিল গঠন। ভারত সচিবকে ভারতীয় বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করে সাহায্য করার জন্য 15 সদস্য বিশিষ্ট ভারতীয় পরিষদ বা কাউন্সিল নামে একটি সংস্থা গঠন করা হয়। এই 15 জন সদস্যের মধ্যে 7 জনকে নির্বাচন করবে হচ্ছে ডিরেক্টর, কোর্ট অফ ডিরেক্টর এবং 8 জন সদস্য ব্রিটিশের রাজা কর্তৃক নিয়োগকৃত হবে। আর ভারত সচিবের ক্ষমতা সুনির্ধারিত করে দেওয়া হয়, ভারত সচিব কি কি ক্ষমতা পালন করবে। তারপর ভারত সচিব এবং ভারত কাউন্সিলের বেতন ঠিক করে দেওয়া হয়। এই তো মোটামুটি। এরপর হচ্ছে ভারত সরকার সম্পর্কিত ধারা। প্রথমত হচ্ছে এখানে ভারত সরকার সম্পর্কিত ধারার প্রথম পয়েন্টটা হলো ভাইসরয় নিয়োগ দেওয়া হয়। এই আইনে বলা হয় এক ব্যক্তি ব্রিটিশ ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল হিসেবে পরিগণিত হবে। ভারতীয় প্রদেশসমূহের ক্ষেত্রে তিনি গভর্নর জেনারেল এবং দেশীয় রাজ্যসমূহের ক্ষেত্রে রাজা বা রানীর প্রতিনিধি অর্থাৎ ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করবে। দ্বিতীয়ত, লোক নিয়োগ সংক্রান্ত বিধান। গভর্নর জেনারেল এবং বিভিন্ন প্রেসিডেন্সির গভর্নরগণ রাজা বা রানী কর্তৃক এবং তাদের পরিষদের সদস্যগণ ভারত সচিব কর্তৃক নিযুক্ত হবেন। রাজা বা রানীর অনুমোদন ক্রমে গভর্নর জেনারেল লেফটেন্যান্ট গভর্নরগণকে নিযুক্ত করতেন। দ্বিতীয়ত, সন্ধি এবং চুক্তি স্বাক্ষর। কোম্পানি স্বাক্ষরিত সকল সন্ধি ও চুক্তি ইত্যাদি ব্রিটিশ রাজা বা রানীর জন্য বাধ্যতামূলক হবে। সপরিষদ ভারত সচিব কর্তৃক বা তার বিরুদ্ধে এসব সন্ধি ও চুক্তি বলবৎ করা যাবে। আর সবশেষে হচ্ছে রাজা বা রানীর ঘোষণা। রাজ প্রতিষ্ঠান কর্তৃক ভারতের শাসন প্রত্যক্ষভাবে গ্রহণের বিষয়টি তারা রাজা বা রানীর ঘোষণা বা ফরমান নামে বা এর মাধ্যমে ভারতের রাজন্যবর্গ এবং জনগণের উদ্দেশ্যে ঘোষণা করা হবে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এগুলার দরকার নাই, আমি অনেক কিছু অ্যাড করে রাখছি। এখন আমরা ভারত শাসনের প্রক্রিয়াটা দেখব। 1858 সালের আইন দ্বারা কিভাবে ভারত শাসন করা হয়। প্রথমত আইনের সংস্কার আনা হয়। তিনি যে মহারানী তিনি ভারতীয় দেওয়ানি আদালত এবং নিজামত আদালত একত্রিত করে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইকোর্ট প্রতিষ্ঠা করেন। এরপর আইন সচিব কর্তৃক ভারতীয় দণ্ডবিধি আইন প্রণীত হয়। লর্ড ক্যানিং ভারতীয় সিভিল অ্যাক্ট পাশ করে ভারতীয়দের জন্য বেশ কয়েকটি উচ্চপদ সংরক্ষিত করে ভারতীয় সিভিল সার্ভিসের দ্বার উন্মুক্ত করে দেয়। দ্বিতীয়ত, সামরিক সংগঠন। লর্ড ক্যানিং কোম্পানির সময় সৈন্যবাহিনী ভেঙে দিয়ে আবার নতুন করে সেনাবাহিনী গঠন করে। সেনা বিভাগে তিনি ভারতীয় সেনা কর্মভর্তি করে ইউরোপীয় সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেন। অস্ত্রাগারের দায়িত্ব তিনি ব্রিটিশ সেনাদের হাতে ন্যস্ত করেন। রাজস্ব সংস্কারের ক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দে সংগ্রামে কোম্পানির অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অর্থনৈতিক দুরবস্থা পুষিয়ে নেওয়ার জন্য লর্ড ক্যানিং ইংল্যান্ডের 2 জন বিশেষজ্ঞের পরামর্শে নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে। এই ব্যবস্থা অনুযায়ী আয়কর বৃদ্ধি, পথকর, কাগজের মুদ্রা প্রবর্তন হয়। তিনি সামরিক সহ অন্যান্য ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে রাজস্ব ঘাটতি পূরণে সক্ষম হয়। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে তার অবদান রয়েছে। ভারতবর্ষে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে তিনি কলকাতা, মাদ্রাজ, মুম্বাই 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন।
তিনি একদিকে উপমহাদেশে মহাবিদ্রোহ দমন করে তার দেশবাসীর নিকট তার ভূয়সী প্রশংসা লাভ করে, আর অপরদিকে 1858 খ্রিস্টাব্দে রাজস্ব আইন প্রণয়ন করে জমিদারদের অত্যাচার থেকে জনগণকে রক্ষা করে, কাগজি মুদ্রা চালু করে, 1861 খ্রিস্টাব্দে সর্বোচ্চ ক্ষমতা বিশিষ্ট আদালত হাইকোর্ট প্রতিষ্ঠা করে, কলকাতা, মাদ্রাজ, মুম্বাই 3টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কাজ করেছিলেন বলে ভারতবাসীর নিকট তিনি জনদরদী শাসকে পরিণত হয়। আমরা এই আইনটার কিছু গুরুত্ব দেখবো এই জন্য যে সাধারণত এটা যদি তোমার বইয়ে দেয়া থাক না থাক, চতুর্থ 4 নম্বর যে প্রশ্নটা উচ্চতর দক্ষতা, সেখানে হয়তো তোমাকে বলবে যে উক্ত আইনটির তাৎপর্য আলোচনা করো। সেক্ষেত্রে আমরা যেন তাৎপর্যগুলো আলোচনা করতে পারি। প্রথম গুরুত্বটা ছিল এই আইনের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান হয় এবং ব্রিটিশ রাজের ক্ষমতা লাভ করে। এই আইনের মাধ্যমে সর্বপ্রথম ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুঃশাসনের অবসান ঘটে, আর তখন থেকে ভারতের শাসনভার কোম্পানির পরিবর্তে ব্রিটিশ রাজার হাতে ন্যস্ত করা হয়। ব্রিটিশ রানী বা সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া প্রত্যক্ষভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করে। দ্বিতীয়ত, দ্বৈত শাসনের অবসান ঘটানো হয়। 1858 সালের আইনের পরে দ্বৈত শাসনের অবসান ঘটে। ডিরেক্টর সভা এবং নিয়ন্ত্রণকারী পরিষদের বিলুপ্ত করে দেওয়া হয়। তৃতীয়ত, ভারতীয় কাউন্সিল গঠন করা হয়। এই আইনের মাধ্যমে ব্রিটেনের ভারতীয় কাউন্সিল পরিষদ গঠিত হয়, যেটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কারণ ভারতীয় কাউন্সিলের পূর্বসূরি যে ডিরেক্টর সভা ছিল সেটা সম্পূর্ণ অজ্ঞ ছিল, এবং ডিরেক্টর সভার যে ব্যর্থতা সেটার কারণেই ভারতীয় কাউন্সিলটা গঠন করা হয়। এবং এই কাউন্সিলের অধিকাংশ সদস্য ছিল আগের কাউন্সিলে যে ডিরেক্টর সভা, সেখানে সদস্যদের অধিকাংশ অভিজ্ঞ ছিল না, কিন্তু কাউন্সিলের সদস্যরা সবাই অভিজ্ঞ ছিল, তারা সব বিষয়ে ভালোভাবে জ্ঞাত ছিল, এবং কাউন্সিলের সদস্য হতে হলে তাকে 10 বছর অন্তত ভারতে বসবাস করছে এমন ব্যক্তিকে কাউন্সিলের সদস্য করা হতো, যার জন্য একজন অভিজ্ঞ ব্যক্তি সুযোগ পেতেন এবং তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো। মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল পদ সৃষ্টি। ভারত শাসন সম্পর্কে ভারত সচিবের মতো অধিক মর্যাদা। ম্যাম একজন ওয়েটিং রুমে বসে আছে, ঢুকতে পারতেছে না ক্লাস। হ্যাঁ, দিচ্ছি। অধিক মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল পদ সৃষ্টি এবং এই আইনের অন্যতম একটি বিধান ছিল। পূর্বে যেটা বোর্ড অফ কন্ট্রোল ছিল, এর সভাপতির তুলনায় ভারত সচিবের পদটা আরো অনেক বেশি প্রতিভাবান ব্যক্তিরা আসন গ্রহণ করত, আর ভারত শাসনের সার্বিক দায়িত্ব এই ভারত সচিবের হাতে থাকতো। 5 হচ্ছে দেশীয় রাজন্যবর্গ এবং ব্রিটিশ সরকারের মধ্যে সুসম্পর্কের সৃষ্টি। 1858 সালের ভারত শাসন আইন দেশীয় যে রাজন্যবর্গ বা নৃপতি, যাদেরকে বলে জমিদার, এবং ব্রিটিশ সরকারের মাঝে সন্দেহবোধ দূর করে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে। রানীর ঘোষণায় যুদ্ধ সাম্রাজ্য বিস্তার নীতি বাদ দিয়ে পরিত্যক্ত হওয়ায় এই দেশীয় রাজন্যরা অনেক বেশি খুশি হয়। 6, আমলাতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়। এই আইনের মাধ্যমে আমলাতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়। শাসন বিভাগের সব স্তরে ব্রিটিশ পার্লামেন্টের প্রাধান্য পরিলক্ষিত হয়। সাধারণ জনগণ এবং আইন ও শাসন বিভাগের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়। 8 হচ্ছে স্বায়ত্তশাসন নীতি প্রতিষ্ঠিত হয়। এই আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদী কর্তৃত্বের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে অবশ্য কর্তৃত্ব ক্রমশ শিথিল হয়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতবর্ষে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। আর সবশেষে হচ্ছে আধুনিক ভারত প্রতিষ্ঠা। ঐতিহাসিক পারভিসেল স্পিয়ার 1858 খ্রিস্টাব্দে এই আইন দ্বারা কোম্পানির হাত থেকে ব্রিটিশ মন্ত্রিসভার হাতে ক্ষমতা অধিগ্রহণের অনেক বেশি প্রশংসা করেন। তিনি বলেন যে কোম্পানির বাণিজ্যবাদ, হিসাবের খাতায় ব্যালেন্স শীট রক্ষামূলক শাসননীতির চিরতরে বিলুপ্ত হয়েছে এবং শুধুমাত্র কর সংগ্রহ, আইন শৃঙ্খলাকে রক্ষা করাকে গুরুত্ব না দিয়ে নবলক্ষ্যে শাসননীতি পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করা হয়। আধুনিক ভারত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে এর মাধ্যমে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লর্ড লিটন, কিন্তু যেখানে বিষয়বস্তু লেখা আছে ছকের মধ্যে সেখানে লর্ড লিটন বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা লর্ড লিটন, লর্ড নিটন নাই, হ্যাঁ সেটাই বলছি, লর্ড কার্জো না লর্ড আছে। রিপন আছে। লর্ড লিটন নাই, কিন্তু লর্ড রিপন আছে। তাই আমরা লর্ড রিপন সম্পর্কে একটু জানি।
লর্ড রিপন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন। ভারতে আসার পূর্বে জর্জ ফ্রেডারিক স্যামুয়েল আর্ল অফ রিপন 1852 সাল হতে 1879 সাল পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। পার্লামেন্টে থাকাকালে তিনি আন্ডার সেক্রেটারি ফর ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, লর্ড প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল এরকম প্রভৃতি পদ অলংকৃত করেছিলেন। 1871 সালে তিনি মার্কুইস মর্যাদা লাভ করেন। পার্লামেন্টের গ্ল্যাডস্টোন লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়। ব্রিটেনের সরকার পরিবর্তিত হয় এবং এর ফলে ভারতের সর্বোচ্চ নির্বাহী পদেরও পরিবর্তন হয়। ইন্ডিয়া অফিসে দুবার উচ্চ পদে দায়িত্ব পালন করে লর্ড রিপনকে ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় পদে নিযুক্ত করা হয়। উদারনৈতিকদের মধ্যে চরম উদার লর্ড রিপন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তার সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যাপৃত হন। তার সর্বপ্রথম পদক্ষেপ ছিল দীর্ঘস্থায়ী অ্যাংলো আফগান শত্রুতার অবসান ঘটানো। তিনি নতুন আফগান আমির আব্দুর রহমানের সাথে একটি শান্তি চুক্তি করেন এবং ভারত সরকার থেকে একটি বার্ষিক অনুদানের বিনিময়ে নতুন আমির ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে তার বৈদেশিক নীতি নির্ধারণ করতে সম্মত হন। স্থানীয় স্বায়ত্তশাসনের ক্রমবিকাশের ক্ষেত্রে লর্ড রিপন উল্লেখযোগ্য অবদান রাখেন। 1882 সালে তিনি সরকারিভাবে মনোনীত ব্যক্তিদের দ্বারা পরিচালিত স্থানীয় সরকারের চলমান প্রথা রহিত করেন। তার ঘোষণা মতে তার সংস্কার জনগণকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করার চেষ্টা করে। অধিকতর দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি তার স্থানীয় স্বায়ত্তশাসনের পরিকল্পনা অনুযায়ী বিশাল লোকাল বোর্ডসমূহ ভেঙে ছোট ছোট এলাকায় পরিণত করে। স্থানীয় বিষয়সমূহের ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রচলিত মনোনয়ন প্রথার পরিবর্তে নির্বাচনে প্রথা প্রবর্তন করা হয়। কিন্তু এ ব্যবস্থায় ব্রিটিশ ভারতের আমলাদের আপত্তি ছিল, কেননা তারা মনে করত যে স্থানীয় পর্যায়ে ভারতীয়রা নির্বাচন প্রথার জন্য প্রস্তুত নয়। এদের বিরোধিতার কারণে রিপন তার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনী আদর্শসমূহ বাস্তবায়ন করতে পারে নাই। গ্রামীণ এবং শহুরের স্থানীয় কমিটি সমূহ নির্বাচিত সদস্যদের সঙ্গে মনোনীত সদস্যরাও থেকে যায়। রিপনের কৃতিত্ব এই যে তিনি গ্রামীণ বোর্ড সমূহের জন্য সর্বপ্রথম নির্বাচন প্রথা প্রবর্তন করেছিলেন। যদিও রিপনের প্রত্যাবর্তনের 1885 সালে বিখ্যাত বঙ্গীয় প্রজাস্বত্ব আইন গৃহীত হয়, তথাপি এটি ছিল ইতপূর্বে তারই নিযুক্ত রেন্ট কমিশনের সুফল। দীর্ঘদিন ধরে বাংলার রায়ত শ্রেণী, জমিদার, তালুকদাররা নিপীড়নমূলক রাজস্ব আদায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছিল। কৃষি বিষয়ক সমস্যাসমূহ পর্যালোচনা, আইনানুগ ব্যবস্থা প্রকাশের নিমিত্তে যথোপযুক্ত সুপারিশ প্রণয়নের জন্য রেন্ট কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল। এই কমিশনের প্রতিবেদনের ফলশ্রুতি হিসেবে প্রজাদের অধিকার ও দায়িত্ব সংক্রান্ত ব্যাপার পর্যালোচনা হয় এবং চূড়ান্ত পর্যায়ে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণীত হয়। ফলে রায়তগণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হারানো অধিকারসমূহ অনেকাংশে ফিরে পায়। শিক্ষা ছিল রিপনের খুব প্রিয় বিষয়। গ্ল্যাডস্টোনের উদার সরকারের লর্ড প্রেসিডেন্ট অব দি কাউন্সিল হিসেবে রিপন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন। বড়লাট হিসেবে রিপন শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি ডব্লিউ হান্টারের নেতৃত্বে প্রাথমিক মাধ্যমিক শিক্ষার সমস্যা নির্ধারণ করার জন্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন নামে একটি কমিটি গঠন করেন। হান্টার কমিশন নামে বহুল পরিচিত এই কমিশনের সুপারিশগুলোর ভিত্তিতে প্রাথমিক এবং কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার উপর গুরুত্ব প্রদান করে একটি নতুন শিক্ষানীতি গৃহীত হয়। চরম বিতর্কিত ইলবার্ট বিলের জন্য রিপনের প্রশাসন বিশেষভাবে চিহ্নিত হয়ে আছে। এদেশে বসবাসকারী ইউরোপের উপর স্থানীয় ইউরোপীয়দের উপর স্থানীয় বিচারকদের আইনগত অধিকারের প্রশ্নে এই বিতর্কের সৃষ্টি হয়। আচ্ছা, ইলবার্ট বিলের বিষয়টা বলি। ইলবার্ট বিল হচ্ছে আচ্ছা, আগে হচ্ছে ইউরোপীয় যে বিচারকরা ছিল তারা তো ভারতীয়দেরও বিচার করত।
কিন্তু ভারতীয় যারা বিচারক ছিল তারাও ইউরোপীয়দের বিচার করতে পারতো না, কিন্তু ইলবার্ট বিলের মাধ্যমে হচ্ছে তাদেরকে সুযোগ করে দেওয়া হলো যারা কিনা ভারতীয় তারা সাদাদেরও বিচার করতে পারবে, অর্থাৎ ইউরোপীয় যারা ভারতে আছে তাদেরও বিচার করতে পারবে। এই যে একটা বিশেষ সম্মান বা মর্যাদা দেওয়া হয়েছিল যে ভারতীয় বিচারকদেরকে, এই সম্মানটা পরবর্তীতে ইলবার্ট বিল বাতিল হলে তখন এটা জনরোষে পরিণত হয় যে কেন ভারতীয় বিচারকদের কাছ থেকে এই অধিকারটা কেড়ে নেওয়া হলো, ভারতীয় বিচারকরা কেন ইউরোপিয়ানদের বিচার করতে পারবে না। তো বিতর্কটা এটা ছিল যে ইলবার্ট বিল বাতিল করে দেওয়া প্রসঙ্গে। ইউরোপীয়দের উপর দেশীয় বিচারকদের কোনো বিচারিক এখতিয়ার ছিল না। আইন সদস্য স্যার স্ক্রুটনি ইলবার্ট শ্বেতাঙ্গদের এই বিশেষ ক্ষমতা বাতিল এবং স্থানীয় অপরাপর সকল প্রজাতির আইনের চোখে সমতা প্রদান করে একটি আইন প্রস্তাব উত্থাপন করেন। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রস্তাব প্রতিরোধ করে আন্দোলন গড়ে তোলে এবং এর মৌলিক চেতনা ধারার উল্লেখযোগ্য সংশোধনী সন্নিবেশিত এই বিলটি পাশ করতে সরকারকে বাধ্য করে। 1882 সালে রিপন 1878 সালে বিতর্কিত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করলে তার উদারনীতি পুনরায় বাধার সম্মুখীন হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল হচ্ছে সংবাদপত্র স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে না, এটা ছিল করতে পারবে না, এই যে নিষেধ করে দেওয়া, এটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো এটার জন্য লর্ড রিপন অনেক সমালোচিত হয়। এই অ্যাক্ট দ্বারা ভারতীয় সংবাদপত্র সমূহের সম্পাদকরা সরকার বিরোধী কোনো বিষয় প্রকাশ করতে পারবেন না বা মুচলেখা দিতে অথবা যাচাই বাছাইয়ের জন্য ছাপার পূর্বে প্রুফশিট দিতে বাধ্য ছিলেন। ভারতীয় সংবাদপত্র তার পদক্ষেপ জোরালো সমর্থন জ্ঞাপন করে, কিন্তু ভারতীয় সংবাদপত্রকে স্বাধীনতা প্রদানের বিষয়ে অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্র ও সম্প্রদায় বিরোধিতা করে। বর্ণবৈষম্য প্রদর্শন না করে সকল সংবাদপত্রকে স্বাধীনতা প্রদানের ব্যাপারে রিপনের আদর্শ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। 1884 সালের ডিসেম্বর মাসে রিপন ভারত ত্যাগ করে। রিপনের পূর্বে বা পরে আর কোনো গভর্নর জেনারেল ভারতীয়দের নিকট তার মতো জনপ্রিয় ছিলেন বলে মনে হয় না। বিপরীতভাবে সম্ভবত আর কোনো গভর্নর জেনারেল রিপনের মতো অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের নিকট এতটা ঘৃণিত ছিলেন না। অর্থাৎ তিনি ভারতীয়দের কাছে যতখানি অ্যাপ্রিসিয়েটেড ছিলেন, অ্যাংলো ইন্ডিয়ানদের কাছে ঠিক তিনি ততটাই বেশি আহ, সমালোচিত ছিলেন। আমরা এখন লর্ড রিপনের যে সংস্কারগুলো সেগুলো দেখব। রাজনৈতিক সংস্কার। বেন্টিংকের সময় মহীশূর যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল তা 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন পুনরায় মহীশূর রাজবংশের হাতে ছেড়ে দিয়ে উদারতার পরিচয় দেন এবং দ্বিতীয় আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা সুনিশ্চিত করেন। পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করে তিনি দেশীয় ভাষা সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেন। তৃতীয়ত, তিনি শিক্ষা সংস্কার করেন। তিনি হান্টার কমিশন নিয়োগ দেন। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা তিনি সংস্কার করেন। তারপর তিনি স্থানীয় স্বায়ত্তশাসিত আইন প্রণয়ন করেন। লর্ড রিপনের আমলে অবিস্মরণীয় ঘটনা হলো বাংলা মিউনিসিপ্যাল অ্যাক্ট নামক স্থানীয় স্বায়ত্তশাসিত আইন। এই আইন দ্বারা স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার বিষয়ক দপ্তরগুলো পরিচালনার ক্ষমতা লাভ করেন। প্রজাস্বত্ব আইনের ভিত্তি স্থাপন করেন। তিনি বঙ্গ ও অযোধ্যার রায়তদের অবস্থার উন্নতিকল্পে প্রজাস্বত্ব আইনের পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীকালে এই আইনটি বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট নামে পাশ হয়। এরপর তিনি ফ্যাক্টরি আইন পাশ করেন। লর্ড রিপন শ্রমিকদের কল্যাণের জন্য 1881 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাশ করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এই আইন দ্বারা তিনি শিল্প শ্রমিকদের দিয়ে দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করেন। অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন। প্রজাসাধারণের উপকারার্থে তিনি লবণ এবং অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর শুল্ক হ্রাস করেন এবং আয়কর রহিত করে অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করেন। বেন্টিংকের সময় যে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল তা তিনি 1881 খ্রিস্টাব্দে মহীশূরের রাজবংশের হাতে আবার ফিরিয়ে দেন। ইলবার্ট বিল। ইতপূর্বে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট ইউরোপীয়দের বিচার করতে পারতেন না। বিচার ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য লর্ড রিপন আইন সদস্য
ম্যাডাম তোমরা কি আছো? আমি দেখতেছি যে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের জুমের যে এটা ডায়ালগ বক্সটা সেটাই আমি পাচ্ছি না। তোমরা আছো? জি ম্যাম। জি ম্যাম, আছি। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? ম্যাম জর্জ ন্যাথনিয়েলের কার্জন, এটা ওনার লেখা। আচ্ছা, তা তো আছে, কিন্তু তাহলে আমি কেন তোমাদেরকে দেখতে পাচ্ছি না? কি আজব। মিস নেট প্রবলেম উইক হওয়ার জন্য। হ্যাঁ, এটাই সম্ভবত। আমি এই জন্য তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম কোথায় গেল, কিছুই খুঁজে পাচ্ছি না। আমার স্লাইড কোথায় গেল, আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা শেষ করে দিই, অল্প একটু আছে। কি বলছিলাম জানি, ফ্যাক্টরি আইন হয়েছে, অবাধ বাণিজ্য নীতি হয়েছে, ইলবার্ট বিলের কথা বলছিলাম। ইলবার্ট বিল তিনি প্রণয়ন করতে বলেন। ইলবার্ট বিল যথারীতি একটি বিল প্রণয়ন করে এবং বিলটি 1883 খ্রিস্টাব্দে পাশ হয়। মিস্টার ইলবার্টের নাম অনুযায়ী বিলটির নাম রাখা হয় ইলবার্ট বিল। ইলবার্ট বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদেরকে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়। অবশ্য পরে আইন কিছুটা সংশোধন করে ইউরোপীয় জুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। আর সবশেষে হচ্ছে গণতন্ত্রের পথপ্রদর্শক। লর্ড রিপন ইংল্যান্ডের রক্ষণশীল পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি গণতন্ত্রের প্রতি আস্থাশীল ছিলেন। তিনি ভারতীয় জনসাধারণের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সহানুভূতিশীল ছিলেন। স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে। তিনি গণতন্ত্রের পথ প্রদর্শন করেন এবং ভারতীয়দের হৃদয়ে চির অম্লান হয়ে আছেন। তার শাসনামলে বিভিন্ন উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের জন্য তিনি আজও ভারতীয়দের কাছে স্মরণীয় হয়ে আছেন। ভারতবর্ষের ইতিহাসে কোম্পানির শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব ব্রিটিশ শাসকরা উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের জন্য ভারতীয় উপমহাদেশে স্মরণীয় আছে, তাদের মধ্যে লর্ড রিপন একজন। আচ্ছা, আমি আর লর্ড রিপনের পরে না বাড়াবো, এই পর্যন্তই থাক। আমরা এর পরের টপিক পরবর্তী ক্লাসে আলোচনা করব। রোল দিয়েছো সবাই? জি মিস। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি পোস্ট করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। জি ম্যাম, আসসালামু আলাইকুম।